আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে। ও মা আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। শুভ সন্ধ্যা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলে আমরা ভালো আছি, সুস্থ আছি, মঙ্গলমত আছি। আজকে আমাদের 49 এবং 50 বিসিএস প্রিলি অনলাইন ব্যাচের প্রথম ক্লাস। আর প্রথম ক্লাসে আপনাদেরকে আবারও স্বাগত। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের অনলাইন এই কোর্সে থাকবে বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, নৈতিকতা ও সুশাসন এবং ভূগোল, দুর্যোগ ব্যবস্থাপনা। তার সাথে থাকবে প্রায় 50টির মতো বাংলা সাহিত্যের রেকর্ডেড ক্লাস এবং সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শিক্ষক নিবন্ধন এবং প্রাথমিক সহকারী শিক্ষক পরীক্ষার্থীদের জন্য আরো 20 ঊর্ধ্ব লাইভ ক্লাস থাকবে। তাহলে আমাদের এই কোর্সে ক্লাসের সংখ্যা থাকবে কিন্তু প্রায় 200-র মতো বা 200-র বেশি। এবং আমরা আশা করি যে আমাদের 80 থেকে 90 নম্বরের একটি প্রস্তুতি সম্পন্ন হবে এবং তার সাথে সাথে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ এবং আমাদের শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য কিন্তু আমাদের পূর্ণাঙ্গ বলতে সাধারণ জ্ঞান অংশের পূর্ণাঙ্গ প্রস্তুতি সম্পন্ন হবে। তো আমরা আমাদের ক্লাস শুরু করতে চাচ্ছি বাংলাদেশ বিষয়াবলী দিয়ে। অলরেডি আপনারা জানেন আমাদের গ্রুপে বাংলাদেশ বিষয়াবলীর কোর্সের আউটলাইন দেওয়া রয়েছে এবং আমরা দেখেছি বাংলাদেশ বিষয়াবলীতে কিন্তু 41টি লেকচার আছে এবং এই 41টি লেকচারের উপরে ক্লাস হবে কিন্তু প্রায় 80টির মতো, অর্থাৎ বাংলাদেশ বিষয়াবলীতে কিন্তু প্রায় 80টির মতো ক্লাস রয়েছে। এবং আমরা আমাদের কোর্সে শুরু থেকে একদম কি বলবো যে 0 থেকে আমরা টপ লেভেল পর্যন্ত চলে যাব। আশা করি আমার ক্লাসগুলো করার পরে আপনাদের পড়া নিয়ে কোনো টেনশন থাকবে না এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ধারাবাহিকভাবে গল্পের ছলে যে পড়া সেটা আপনারা উপভোগ করতে পারবেন। শুধু নিজেরা ক্লাসগুলো করবেন, ক্লাস নোট করবেন। আজকে ক্লাসের শুরুতে বলি, প্রথম দিনই বলি, ক্লাস নোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্লাস করবেন, ক্লাস নোটগুলো করবেন এবং লেকচার শিট থেকে প্র্যাকটিস করবেন। আমার বিশ্বাস সর্বোচ্চ মাপের প্রস্তুতি আপনার সম্পন্ন হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে দেরি না করে আমরা ক্লাসে প্রবেশ করি। আমরা আজকে আলোচনা করব বাংলাদেশ বিষয়াবলীর আমরা আলোচনা করব আজকে লেকচার 1। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লেকচার 1-এ আমাদের যে বিষয়টি রয়েছে প্রাচীন বাংলার ইতিহাস। প্রাচীন বাংলার ইতিহাস। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রাচীন বাংলার ইতিহাস আমরা প্রথম ক্লাসে আলোচনা করব মূলত 606 খ্রিস্টাব্দ থেকে 1204 খ্রিস্টাব্দ পর্যন্ত, অর্থাৎ রাজা শশাঙ্ক থেকে শুরু করে আমরা আলোচনা করব বখতিয়ার খলজি যখন বাংলা আক্রমণ করেছিলেন সে পর্যন্ত। আমরা একটি কথা শুরুতে বলি, বাংলার ইতিহাসকে কিন্তু 3টি ভাগে ভাগ করা হয়েছে: প্রাচীন বাংলা, মধ্যযুগের বাংলা এবং আধুনিক যুগের বাংলা তথা বর্তমান বাংলা। তাহলে বাংলার ইতিহাসকে ভাগ করা হয়েছে কয় ভাগে? 3 ভাগে। প্রাচীন বাংলা, আমি বলেছি মধ্যযুগের বাংলা এবং আধুনিক যুগের বাংলা, কিন্তু প্রথম ক্লাসটা কিন্তু আমাদের প্রাচীন যুগের বাংলা।
সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা একটি বিষয় দেখার চেষ্টা করব যে প্রাচীন যুগের বাংলাতে আমরা ধারাবাহিকভাবে আসলে কি কি টপিক গুলো পড়ব। ঠিক আছে, সেটা আমরা একটু আউটলাইনটা দেখার চেষ্টা করি। আমরা প্রাচীন বাংলার ইতিহাসের সবচেয়ে প্রথম যে বিষয়টি আলোচনা করব বাঙালি জাতির উৎপত্তি নিয়ে। আমরা তো বাঙালি জাতি, তাই কি না? তো আমাদের এই বাঙালি জাতির উৎপত্তি নিয়ে আমরা আলোচনা করব। বাঙালি জাতির উৎপত্তি। আচ্ছা, বাঙালি জাতির উৎপত্তির পরে আমরা আলোচনা করব প্রাচীন বাংলার সীমানা নিয়ে, অর্থাৎ প্রাচীনকালে বাংলার সীমানাটা কেমন ছিল, প্রাচীন বাংলার সীমানা নিয়ে আমরা আলোচনা করব। তারপরে আমরা আলোচনা করব প্রাচীন বাংলার জনপদ নিয়ে। জনপদ নিয়ে এখানে একটি কথা বলে রাখা ভালো, প্রাচীনকালে বাংলা বলে কিন্তু কোনো দেশ ছিল না, আসলে অসংখ্য জনপদে বিভক্ত ছিল। সেই জনপদগুলো পরে একত্র হয়ে কিন্তু বাঙ্গালা হয়। সেই বাঙ্গালা থেকে এক সময় আমরা দেখতে পেয়েছি এই বাংলাদেশ হয়েছে। তাহলে আমরা বাঙালি জাতির উৎপত্তি, প্রাচীন বাংলার সীমানা, প্রাচীন বাংলার জনপদ, তারপরে আমরা আলোচনা করব বাংলার প্রথম স্বাধীন সার্বভৌম রাজা শশাঙ্ককে নিয়ে, এবং আমরা জানব শশাঙ্ক কিভাবে বাংলার একটি অঞ্চলকে প্রথম স্বাধীন করেছিলেন সেটা। শশাঙ্কের পরে আমরা আলোচনা করব মাৎস্য ন্যায়। মাৎস্য ন্যায় নিয়ে আলোচনা করব, যেটাকে আসলে অরাজকতার যোগ বলে। এটা কি, এটা আমরা আলোচনায় বুঝবো। তারপরে আমরা আলোচনা করব সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা পাল বংশ নিয়ে। মাৎস্য ন্যায়ের পরে প্রতিষ্ঠা লাভ করে পাল বংশ। পাল বংশের পরে আমরা আলোচনা করব সেন বংশ, এবং সেন বংশের পতন কি করে হয় সেটা দিয়ে কিন্তু আমরা লেকচার 1 শেষ করে ফেলবো। তাহলে বোঝাতে পেরেছি একদম ধারাবাহিকভাবে আমরা প্রথমে আসলে বাঙালি জাতির উৎপত্তি, আমাদের উৎপত্তি কিভাবে হয়েছে এটা জানবো। তারপরে প্রাচীন বাংলার সীমানা জানবো। আমরা প্রাচীন বাংলার জনপদ নিয়ে আলোচনা করব, শশাঙ্ক, মাৎস্য ন্যায়, পাল বংশ এবং সেন বংশ। আশা করি একদম সিকোয়েন্সটি বুঝতে পেরেছেন। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে আমরা শুরু করে দিতে চাই আজকের আলোচনা। এবং শুরুতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের বাঙালি জাতির উৎপত্তি। তো চলুন দেখে নেই বাঙালি জাতির উৎপত্তি কিভাবে হয়েছে। বাঙালি জাতির উৎপত্তি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা মৌখিকভাবে কিন্তু একটি কথা বলেই বসি। কথাটি হচ্ছে যে আমাদের বাঙালি জাতিকে একটি সংকর জাতি কিন্তু বলা হয়ে থাকে। আমরা বলে থাকি বাঙালি জাতি আসলে একটি কি জাতি? সংকর জাতি। অর্থাৎ বিভিন্ন জাতির মিশ্রণে কিন্তু গড়ে উঠেছে বাঙালি জাতি। মনে রাখতে হবে, বিভিন্ন জাতির মিশ্রণে গড়ে উঠেছে বাঙালি জাতি। তো বাঙালি জাতির উৎপত্তিকে মূলত দুটো ভাগে ভাগ করা হয়েছে। কয়টা ভাগে ভাগ করা হয়েছে? দুটো ভাগে ভাগ করা হয়েছে। ফার্স্ট ভাগটি হচ্ছে প্রাক আর্য। প্রাক আর্য। প্রাক আর্য অর্থ আর্যদের আগমনের পূর্বে। আর্যদের আগমনের পূর্বে। আচ্ছা, এটা একটু পরে আমি আরেকটু ব্যাখ্যা করি। তো বাঙালি জাতির উৎপত্তিকে আসলে কয় ভাগে ভাগ করেছি? আমরা 2 ভাগে ভাগ করেছি। একটি বলেছি প্রাক আর্য, এবং অপরটি হচ্ছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আর্য। তো আর্য আর প্রাক আর্য, অর্থাৎ আর্যদের আগমনে যারা ছিল তাদেরকে বোঝানো হচ্ছে প্রাক আর্য বা আর্য পূর্ববর্তী। প্রাক আর্য বা আর্য পূর্ববর্তী। এখানে আর্যরা শ্রেষ্ঠ। তো আমরা সাধারণত আমাদের পরিবারের মধ্যে, আত্মীয় স্বজনের মধ্যে কেউ যদি অনেক বড় পদে থাকে, আমরা কিন্তু সবসময় তার রেফারেন্সটা নিই, যে আমি অমক মন্ত্রীর ভাতিজা, ঠিক আছে, আমার খালু অমক, আমার মামা তমক।
তো আসলে এখানে ব্যাপারটা ওরকমই হয়েছে যে আর্যরা শ্রেষ্ঠ, আর্যরা শ্রেষ্ঠ, তাই তো বলা হচ্ছে যে আর্যদের আগে এই অঞ্চলে যারা ছিল তাদেরকে বলা হচ্ছে প্রাক আর্য। তার মানে এরা পরিচিত হয়েছে ওদেরকে দ্বারাই। এরা বোঝাচ্ছে যে আর্যদের আগে যারা ছিল তারা প্রাক আর্য, এবং প্রাক আর্যর পরে আসে আর্যরা। মূলত এদের থেকে এদেরকে বলা হচ্ছে প্রাক আর্য। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই প্রাক আর্যকে আবার 4টি ভাগে ভাগ করা হয়েছে। প্রাক আর্যকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে? 4টি ভাগে ভাগ করা হয়েছে। কিরকম দেখি। ফার্স্ট ভাগটি হচ্ছে নেগ্রিটো। নেগ্রিটো। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ্য করে দেখো যে সবচেয়ে এই অঞ্চলে আদি মানুষ যারা বসবাস করত তারা ছিল মূলত নেগ্রিটো। এখন প্রশ্ন, নেগ্রিটো কেমন? তোমরা আজকে ওয়েস্ট ইন্ডিজের মানুষদেরকে দেখো, বিশেষ করে ক্রিস গেল, ব্রাভো, এই ধরনের প্লেয়ারদেরকে চেনো। আবার আফ্রিকার কিছু কৃষ্ণাঙ্গ মানুষদেরকে কিন্তু তোমরা চেনো। আমাদের অঞ্চলে, এই বাংলা অঞ্চলে সবচেয়ে আদিতে বসবাস করত এই নেগ্রিটোরা। তার মানে তুমি লক্ষ্য করে দেখো যে আমাদের আদিম মানুষরা এই অঞ্চলে যারা বসবাস করত তারাও কিন্তু ওই ওয়েস্ট ইন্ডিজের বা আফ্রিকার মানুষের মতো দেখতে ছিল। তারা কৃষ্ণাঙ্গ ছিল, বা তাদেরকে আমরা নিগ্রো বলে থাকি। এখন প্রশ্ন দেখা দিল যে এই নেগ্রিটো কারা? এই নেগ্রিটোদেরকে তুমি কিভাবে চিনতে পারো? তুমি মনে রেখো, তোমরা মনে রাখবা, বর্তমানে যারা সাঁওতাল উপজাতির মানুষ, সাঁওতাল, বর্তমানে যারা সাঁওতাল বা মুন্ডা, সাঁওতাল বা মুন্ডা উপজাতির যে মানুষরা রয়েছে তারা মূলত নেগ্রিটো। তাহলে আমাদের এই বাংলা অঞ্চলে সবচেয়ে আদিতে কারা বসবাস করত? তোমরা বলবা নেগ্রিটোরা বসবাস করত। এখন তোমাদের মনে একটা প্রশ্ন যে স্যার, আমরা তো কালো নই বা আমরা তো নিগ্রো নই, তাহলে আমাদের আদি পুরুষরা তো কালো বা নিগ্রো, কি করে তাহলে তারা ফর্সা হলো, আমাদের মতো হলো? কি ক্রিম ব্যবহার করেছে বা কি স্নো ব্যবহার করেছে? এরকম একটা প্রশ্ন মনের মধ্যে আসতে পারে। তো সেই প্রশ্নের উত্তরটা আমি তোমাদের দেই। তাহলে এই অঞ্চলের সবচেয়ে আদিতে বসবাস করেছে কারা? নেগ্রিটোরা বসবাস করেছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটা পর্যায়ে আমাদের এই অঞ্চলে চলে আসে অস্ট্রিক। কোন জাতি? অস্ট্রিক জাতি চলে আসে। এখন প্রশ্ন দেখা দিল, এই অস্ট্রিকেরা কোথা থেকে এলো? তারা তো এই অঞ্চলের না, তাহলে তারা কোথা থেকে এলো? আসো সে ব্যাখ্যাটা আমি তোমাদের দেওয়ার চেষ্টা করি। এই অস্ট্রিকরা এসেছে মূলত অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া এবং আজকের মূলত ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়া। তাহলে আমরা মাথায় রাখতে পারি যে আমাদের এই অস্ট্রিক জাতি এসেছে মূলত অস্ট্রেলিয়া এবং ইন্দোনেশিয়া অঞ্চল থেকে। ওকে, ভালো কথা। তাহলে অবশ্যই অস্ট্রেলিয়া বা ইন্দোনেশিয়া এই অঞ্চলের মানুষ সুন্দর বা ফর্সা, এটাই স্বাভাবিক। তো যখন এই অস্ট্রিকেরা আসে, অস্ট্রিকেরা এসে তারা উৎখাত শুরু করে এই নেগ্রিটোদেরকে। কারণ অস্ট্রিকেরা জাতিগতভাবে বেশ উন্নত ছিল। এই উন্নত হবার ফলে তারা আমাদের এই অঞ্চল থেকে বিতাড়িত করে কাদেরকে? নেগ্রিটোদেরকে। তাহলে আমরা বুঝলাম আদিতে আমাদের অঞ্চলে কারা ছিল? নেগ্রিটোরা ছিল। সেই নেগ্রিটোদের থাকাকালীন অবস্থায় আজকের অস্ট্রেলিয়া বা ইন্দোনেশিয়া এই অঞ্চল থেকে আসে অস্ট্রিক জাতি, এবং তারা এসে উৎখাত করে বসে কাদেরকে? এই কালা কালা নেগ্রিটোদেরকে। এবং মনে রাখতে হবে, এই অস্ট্রিক জাতির আরেকটা নাম রয়েছে, তাদেরকে কেউ কেউ নিষাদ জাতীয় বলে থাকে। তাদেরকে কেউ কেউ কি বলে থাকে? নিষাদ জাতীয় বলে থাকে। তাহলে অস্ট্রিকের অপর নাম আমরা কি বলছি? আমরা কিন্তু বলছি, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিষাদ। এবং একটি কথা আমাদের মনে রাখতে হবে যে আমাদের আদি এই অঞ্চলের মানুষের ভাষাকে কিন্তু অনেক সময় অস্ট্রিকও বলা হয়ে থাকে। যে আমাদের আদি অর্থাৎ প্রাচীনকালে আমাদের এই অঞ্চলের ভাষা, মানুষের মুখের ভাষা কি ছিল? আমরা সাধারণত বলে থাকি অস্ট্রিক। তাহলে এই অস্ট্রিক কি নামে পরিচিত? এই অস্ট্রিক আমাদের কাছে নিষাদ নামে পরিচিত। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অস্ট্রিকদের সমসাময়িক সময়ে
আরেকটি জাতি আমাদের এই বাংলা অঞ্চলে আসে, সে জাতিকে বলা হয় দ্রাবিড় জাতি। সে জাতিকে কি বলা হয়ে থাকে? দ্রাবিড় জাতি। যে দ্রাবিড় জাতি কিন্তু ভারতে সিন্ধু সভ্যতার স্রষ্টা বলা হয়। সিন্ধু সভ্যতা গড়ে তুলেছিল এই দ্রাবিড় জাতি। তারাও এই অঞ্চলে, ভারত থেকে এই অঞ্চলে চলে আসে এবং দ্রাবিড়রাও বেশ উন্নত। তাহলে অস্ট্রিকেরাও উন্নত, দ্রাবিড়েরাও উন্নত, এবং তাতে করে কি হয়? এই অস্ট্রিক এবং দ্রাবিড় মিলেমিশে একাকার হয়ে যায়, তারা একে অপরের সাথে মিলিত হয়। ফলে আমরা দেখতে পাই যে এই নেগ্রিটোদেরকে উৎখাত করেছে কারা? অস্ট্রিক জাতি, যাদেরকে আমরা নিষাদ বলেও ডেকে থাকি। এবং আমি বলেছি যে আমাদের এই অঞ্চলের আদি ভাষা কিন্তু অস্ট্রিক। কি ভাষা? অস্ট্রিক ভাষা, জাতি বা ভাষা। এবং আমি বলেছি অস্ট্রিকদের সমসাময়িক সময় দ্রাবিড়রা আসে এবং অস্ট্রিক দ্রাবিড় মিলেমিশে একাকার হয়ে যায়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লাস্ট আমরা দেখতে পাই প্রাক আর্য যুগে এ অঞ্চলে আসে ভোটচেনীয়রা। কারা আসে? ভোটচেনীয়রা চলে আসে। তো ভালো কথা, এই যে ভোটচেনীয়, এই ভোটচেনীয় আজকের কারা? আজকে যদি আমরা চাকমাদেরকে দেখি, মারমাদেরকে দেখি, চাকমা, মারমা বা ত্রিপুরাদেরকে যদি আমরা দেখি, আমাদের যে আদিবাসীগুলো রয়েছে চাকমা, মারমা, ত্রিপুরা, তারা মূলত ভোটচেনীয় জাতিভুক্ত। ঠিক আছে? এবং এই ভোটচেনীয়রা সংখ্যায় খুব কম এসেছে, ফলে বাঙালি জাতির রক্তে এদের প্রভাব কিন্তু কম। এখন প্রশ্ন দেখা দিল যে ভোটচেনীয় যারা, তারা কোথা থেকে এসেছে? সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের মাথায় রাখতে হবে যে এই ভোটচেনীয়রা এসেছে মূলত ইন্দোচীন অঞ্চল থেকে। কোন অঞ্চল থেকে? ইন্দোচীন অঞ্চল থেকে। তো ইন্দোচীন অঞ্চল বলতে আবার আমরা কি বুঝি? প্রশ্ন দেখা দিল। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লাকভি। ইন্দোচীন বলতে আমরা বুঝে থাকি লাকভি। লাতে লাওস, লাতে লাওস, কতে কম্বোডিয়া, ভিতে ভিয়েতনাম, সংক্ষেপে লাকভি বলেছি। লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম আমাদের দক্ষিণ পূর্ব এশিয়ার পাশাপাশি তিনটি দেশ, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, সংক্ষেপে লাকভি বলেছি। এই ইন্দোচীন অঞ্চল থেকে মূলত ভোটচেনীয়রা আসে, যদিও তারা সংখ্যায় কিন্তু কম, আর কম হবার কারণেই কিন্তু আমি বলতে পারি যে তাদের অস্তিত্ব বাঙালি জাতিতে খুবই কম। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর্যদের আগমনের পূর্বে যারা বসবাস করত তারাই অনার্য, বা অনার্যকে কিন্তু আমি বলেছি প্রাক আর্য বলা হয়। অনার্য, অনার্য। তাহলে অনার্য অর্থ কি? যারা আর্য নয়। অনার্য অর্থ কি? যারা আর্য নয় বা প্রাক আর্য। ওকে, তাহলে প্রাক আর্য জাতিগোষ্ঠী কয়টা? আমরা বলবো 4টা। সবচেয়ে আদি কারা? আমরা বলবো সবচেয়ে আদি নেগ্রিটোরা। নেগ্রিটোরা কারা? আজকের সাঁওতাল, মুন্ডা, তারা। এই নেগ্রিটোদেরকে এই অঞ্চল থেকে উৎখাত করে কে? আমি বলেছি অস্ট্রিকেরা, যারা এসেছে মূলত অস্ট্রেলিয়া বা ইন্দোনেশিয়া এই অঞ্চলগুলো থেকে। এবং অস্ট্রিকদের সমসাময়িক সময়ে এসেছে কিন্তু দ্রাবিড় জাতি। এই দ্রাবিড়রাও কিন্তু আমি বলেছি যে তারা উন্নত, আর তারা অস্ট্রিকদের সাথে মিলেমিশে একাকার হয়ে যায়। এবং অস্ট্রিক জাতিকে কিন্তু আমি নিষাদ জাতি বলেও কি করেছি? আখ্যায়িত করেছি। এবং আমি বলেছি যে বাংলার আদি ভাষা কিন্তু কি ছিল? অস্ট্রিক। লাস্ট আসে কারা? ভোটচেনীয়রা। এরা এসেছে ইন্দোচীন অঞ্চল থেকে, যে লাওস, ভিয়েতনাম, কম্বোডিয়া থেকে, এবং তারা খুব কম পরিমাণে এসেছে, ফলে বাঙালির রক্তে তাদের অস্তিত্ব খুব বেশি না। ওকে, তাহলে এই যে প্রাক আর্য একটা জাতিগোষ্ঠীর ধারা ছিল, তারপরে এখন থেকে ঠিক 2200 বছর আগের কথা, তার মানে প্রায় খ্রিস্টপূর্ব আমরা বলতে পারি 200 অব্দে, অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মেরও প্রায় 200 বছর আগে আমাদের আর্যরা এই অঞ্চলে আসে। এখন প্রশ্ন, আর্যরা কোথা থেকে এসেছে? সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর্যরা এসেছে মূলত মধ্য এশিয়া এবং আমাদের আজকের ইরান, মধ্য এশিয়া এবং ইরান অঞ্চল থেকে, মধ্য এশিয়া এবং ইরান অঞ্চল থেকে মূলত এসেছে আমাদের এই আর্য জাতিগোষ্ঠী। আবার অনেক সময় অনেক বইতে লেখা থাকে উরাল পর্বত বা ইউরাল পর্বত, যেটাই বলি না কেন, উরাল বা ইউরাল পর্বতের দক্ষিণে যারা বসবাস করত তারাই মূলত আর্য। তো
ইউরাল পর্বতের দক্ষিণ মানেই কিন্তু মধ্য এশিয়া। ওই যে কাজাকিস্তান, তারপরে কাওয়াতা তুর্কি বলে না, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, কিরগিস্তান, ওগুলোই মধ্য এশিয়া। তাহলে মধ্য এশিয়া এবং ইরান থেকে মূলত এখন থেকে 2200 বছর আগে আসে আর্য জাতিগোষ্ঠী, এবং আর্যরা অনার্যদের চাইতে অনেক বেশি উন্নত। এই আর্যরা অনার্যদের চাইতে অনেক বেশি উন্নত। তাতে করে কি হলো, আমরা দেখতে পেলাম যখন আর্যরা এলো। তো আর্যদের নিয়ে আরেকটু কথা বলার চেষ্টা করি। আর্যরা কিন্তু সনাতন ধর্মাবলম্বী। কোন ধর্মাবলম্বী? সনাতন ধর্মাবলম্বী। আসলে আমরা হিন্দু ধর্ম বলি, হিন্দু ধর্ম না, ধর্ম আসলে সনাতন। সনাতন অর্থ প্রাচীন। তাহলে আর্যরা কোন ধর্মাবলম্বী? সনাতন ধর্মাবলম্বী। এবং আর্যদের ধর্মগ্রন্থের নাম কিন্তু বেদ। মনে রাখতে হবে, আর্যদের ধর্মগ্রন্থের নাম বেদ ছিল, যে বেদ মূলত 4 প্রকার হয়। বেদ কত প্রকার? 4 প্রকার। ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। ঋগ, সাম, যজু, অথর্ব। বেদ কত প্রকার? 4 প্রকার। আর্যদের ধর্মগ্রন্থের নাম বেদ। আর্যরা কোন ধর্মাবলম্বী? সনাতন ধর্মাবলম্বী। ওকে, তাহলে আমরা দেখতে পেলাম যে এখন থেকে প্রায় 2200 বছর আগে কারা এলো? আর্যরা এলো, এবং এই আর্যদের সাথে মিলন ঘটলো কাদের? অনার্যদের। এই আর্যদের সাথে মিলন ঘটলো কাদের? অনার্যদের। এবং এই আর্য এবং অনার্য তাদের মিলনেই গড়ে উঠলো কিন্তু বাঙালি জাতিগোষ্ঠী। তাহলে তোমরা লক্ষ্য করে দেখো, বাঙালি জাতির শরীরে কত রক্ত, কত জাতির রক্ত রয়েছে, তাই কিনা? এজন্যই কিন্তু বাঙালি জাতিকে শঙ্কর জাতি বলা হয়। তাহলে আর্যদের আগে কারা বসবাস করত? প্রাক আর্য। প্রাক আর্যদের মধ্যে প্রথম কে ছিল? নেগ্রিটো ছিল। ওই নিগ্রো, কালা কালা মানুষগুলো, তাদেরকে উৎখাত করেছে অস্ট্রিক। তাদের সাথে মিলিত হয়েছে দ্রাবিড়। লাস্ট কিছু ভোট চেয়ে নিয়ে ওরা এসেছে। আর এখন থেকে 2200 বছর আগে এসেছে কিন্তু আর্য জাতি, এবং তারা এসে বাঙালির সাথে মিশে গিয়েছে। অনার্যদের চাইতে অনেক বেশি শ্রেষ্ঠ বা উন্নত আর্যরা। সো প্রাক আর্য এবং আর্য। প্রাক আর্য মানে অনার্য এবং আর্যদের মিশ্রণে বাঙালি জাতিগোষ্ঠী। এবং পরবর্তীতে মুসলিমরা যখন এই ভারতবর্ষ জয় করে, বাংলা জয় করে বা বাংলাতে শাসন কায়েম করে, তখন কিন্তু অনেক তুর্কি এবং আফগানদের রক্ত বাঙালির রক্তে মিশে যায়। তারা এই অঞ্চল জয় করেছে বা ধর্ম প্রচার করতে এসে এই অঞ্চলে বিয়ে শাদী করেছে। ফলে আমরা দেখেছি যে বাঙালি জাতির শরীরে এদের এই রক্ত ব্যতীত কিছু আফগান বা তুর্কিদের রক্ত কিন্তু রয়েছে। তাহলে এজন্যই বাঙালি জাতি শঙ্কর জাতি। এখন পরীক্ষাতে 2-3টা প্রশ্ন আমি বলি, কি ধরনের প্রশ্ন আসতে পারে। পরীক্ষাতে যদি কখনো প্রশ্ন আসে যে বাংলার আদি জনপদের ভাষা তাহলে কি ছিল, ঠিক আছে, বাংলার আদি জনপদের ভাষা যদি বলে কি ছিল, তাহলে আমরা বলবো আদি জনপদের ভাষা ছিল অস্ট্রিক। আবার যদি প্রশ্ন হয় অস্ট্রিক জাতি আমাদের কাছে কি নামে পরিচিত ছিল, আমরা বলবো অস্ট্রিক জাতিকে নিষাদ জাতীয় বলা হয়। তারপরে যদি প্রশ্ন আসে যে বাঙালি জাতির উৎপত্তিতে যে অনার্য রয়েছে, সেই অনার্যদের সবচেয়ে প্রথম বা এই অঞ্চলে আদি কারা ছিল, আদি তাহলে ছিল কারা? নেগ্রিটোরা। নেগ্রিটোদের পরে এসেছে অস্ট্রিকেরা। তবে এত কিছুর মধ্যে সবচেয়ে বেশি বাঙালির শরীরে রক্ত আছে ধারণা করা হয় এই অস্ট্রিক জাতির রক্ত সবচেয়ে বেশি রয়েছে। আর তাই তো পরীক্ষাতে যদি প্রশ্ন আসে, পরীক্ষাতে যদি প্রশ্ন করা হয় যে বাঙালি জাতির প্রধান অংশ কোন জাতি থেকে গড়ে উঠেছে, তাহলে আমরা বলবো অস্ট্রিক থেকে গড়ে উঠেছে। মনে থাকবে, বাঙালি জাতির প্রধান অংশ কোন জাতিসত্তা থেকে গড়ে উঠেছে? অস্ট্রিক জাতিসত্তা থেকে গড়ে উঠেছে। অস্ট্রিকদেরকে কি নামে ডাকা হয়? নিষাদ নামেও ডাকা হয়। এছাড়া বাংলার প্রাচীন জনপদগুলোর বা আদিকালের ভাষা কি ছিল, সেটাও আমরা বলে থাকি অস্ট্রিক। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা বাঙালি জাতির উৎপত্তি সংক্রান্ত তথ্যগুলো পেয়েছি, এবং আমি বিশ্বাস করি যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন হয়। বিশেষ করে বিসিএস প্রিলিমিনারিতে কিন্তু বাঙালি জাতির উৎপত্তি থেকে প্রশ্ন হয়, এবং আমরা সে প্রশ্নের উত্তরগুলো প্রদান করতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার বাঙালি জাতির উৎপত্তি তো শেষ করে ফেললাম। এখন আমরা প্রাচীন বাংলার সীমানাটা দেখে নিই। প্রাচীন বাংলার কি দেখে নিব? সীমানা।
ক্লাস কেমন লাগছে দয়া করে তোমরা সবাই একটু কমেন্ট করো। আমি বোর্ড ক্লিয়ার করতে ক্লাসটা কি বুঝতে পারছো, বা এখানে কি কোনো প্রশ্ন আছে তোমাদের? প্রশ্ন থাকলে দয়া করে আমাকে একটু কমেন্ট করে জানাও। আবারও বলছি, যারা লাইভে যুক্ত আছো, ক্লাসটা কেমন লাগছে বা এই টপিকে কোনো প্রশ্ন আছে কিনা দয়া করে আমাকে একটু কমেন্ট করো। এখন সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আলোচনায় প্রবেশ করব যে বিষয়টি নিয়ে, প্রাচীন বাংলার সীমানা নিয়ে। প্রাচীন বাংলার সীমানা। এখন প্রশ্ন দেখা দিল সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রাচীন বাংলা বলতে আসলে আমরা কোন কোন অঞ্চলকে বুঝে থাকি? ধরো কোনো ভাইবা বোর্ডে প্রশ্ন করেছে যে প্রাচীন বাংলা বলতে আমরা কোন কোন অঞ্চলকে বুঝে থাকি, বর্তমানের কোন কোন অঞ্চল। খুব সিম্পল, আমরা প্রাচীন বাংলা বলতে বুঝবো আজকের বাংলাদেশ, আজকের বাংলাদেশ, এবং বুঝবো আমরা ভারতের, আজকে ভারতের পশ্চিমবঙ্গ, আজকে ভারতের পশ্চিমবঙ্গ। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা মাথায় রাখতে পারি প্রাচীন বাংলা বলতে আমরা বুঝে থাকি আজকের বাংলাদেশ। প্রাচীন বাংলা বলতে আমরা বুঝে থাকি আজকের বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ। মনে থাকবে, আজকের বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ, এই ছিল প্রাচীন বাংলা। তবে হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি প্রাচীন বাংলার সীমানাতে আসামও ছিল। কে ছিল? আসাম ছিল। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রাচীন বাংলা বলতে আজকের কোন কোন অঞ্চলকে বুঝে থাকো? তোমরা মূলত বলবে আজকের বাংলাদেশকে বুঝে থাকি এবং ভারতের পশ্চিমবঙ্গ, যার রাজধানী ঘাস কবে কাটা কালকাটা, কলকাতা, বুঝে থাকি। ওকে, এটাই ছিল প্রাচীন বাংলার আমি বলতে পারি মানে অংশ। এবং এখানে একটি তথ্য আমরা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা মাথায় রাখার চেষ্টা করব। সে তথ্যটি হচ্ছে, আমাদের যে প্রাচীন বাংলা, ঠিক আছে, আমাদের এই প্রাচীন বাংলার সীমানা, অর্থাৎ আজকে বাংলাদেশের সীমানা কিন্তু একরকম, তাই না? তার আগে একটু বলে নেই আমি, দেখো লক্ষ্য করে, যে 1905 সালের আগ পর্যন্ত, হ্যাঁ, যে বাংলা ছিল সেখানে কিন্তু আজকের বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ একই সাথেই ছিল। কিন্তু লর্ড কার্জন, ব্রিটিশ শাসক, 1905 সালে তিনি বঙ্গভঙ্গ করেছিলেন, অর্থাৎ বাংলাকে তিনি দুটো ভাগে ভাগ করে ফেলেছিলেন। এবং আমরা দেখতে পাই 1911 সালে কিন্তু বঙ্গভঙ্গ রদ হয়ে যায়, এবং বঙ্গভঙ্গ যখন রদ হয়ে যায় তখন কিন্তু বাংলা আবার এক হয়ে যায়। কিন্তু দুঃখজনক হলেও সত্য, 1947 সালে আমরা দেখতে পাই যখন দেশ ভাগ হয়, অর্থাৎ ভারত ভেঙে যায়। ভারত ভেঙে গেলে একটা বাংলা মানে বাংলাদেশ চলে যায় পাকিস্তানের সাথে, আর একটা বাংলা যেটা চলে যায় ভারতের সাথে, ঠিক আছে? তাহলে দেশ ভাগের আগ পর্যন্ত ছিল অবিভক্ত বাংলা, অবিভক্ত বাংলা। তাহলে অবিভক্ত বাংলা বলতে আমরা বুঝবো আজকের বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ। মনে থাকবে, আজকের বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে পশ্চিমবঙ্গ আমাদের থেকে বিচ্ছিন্ন হলো কিন্তু 47 সালে, তাই কি না? 47 সালে এটা ভারতে চলে গেল, আর আমাদের বাংলা যেটা বাংলাদেশ সেটা চলে গেল কিন্তু পাকিস্তানের সাথে 1947-এ। তো এখন আমরা একটু দেখার চেষ্টা করব যে প্রাচীন বাংলার সীমান্তে আসলে কোন কোন ভারতের রাজ্য বা অঞ্চল ছিল, সেটা আমরা একটু বুঝবো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রাচীন বাংলা, আজকেও যেমন বাংলাদেশের 4টা দিক ছিল, প্রাচীন বাংলারও কিন্তু 4টা দিক, উত্তর, দক্ষিণ, পশ্চিম এবং পূর্ব। এখন প্রশ্ন, প্রাচীন বাংলার পূর্বে, আগে পশ্চিমে যাই, প্রাচীন বাংলার পশ্চিমে ভারতের কি অঞ্চল ছিল? আজকের দিনে তো প্রাচীন বাংলার পশ্চিমে আমরা, আজকের দিনে বাংলাদেশের পশ্চিমে আমরা বলি ভারতের পশ্চিমবঙ্গ, কিন্তু তখন তো আবারও বলছি পশ্চিমবঙ্গ আমার, তখন পশ্চিমবঙ্গ আমার। তাহলে মাথায় রাখতে হবে যে প্রাচীন বাংলার পশ্চিমে ছিল ভারতের রাজমহল। কি ছিল? রাজমহল।
মহল ছিল। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রাচীন বাংলার পশ্চিমে আমি বলেছি কি ছিল? রাজমহল ছিল, মনে থাকবে। উত্তরে কি ছিল একটু দেখার চেষ্টা করি। উত্তরে ছিল নেপালের তরাই অঞ্চল। নেপালের তরাই অঞ্চল। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নেপালের তরাই অঞ্চল অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ এই তরাই অঞ্চলে কিন্তু জন্ম নিয়েছিলেন গৌতম বৌদ্ধ, অর্থাৎ বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বৌদ্ধের জন্ম হয়েছে কিন্তু নেপালের তরাই অঞ্চলে। এরপরে আমরা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা যে জায়গাতে চলে যেতে চাই, উত্তরে আরেকটি ভূমি ছিল, সেটি হলো শিলংয়ের মালভূমি। শিলংয়ের মালভূমি। যদি প্রশ্ন করা হয় প্রাচীন বাংলার উত্তরে কি কি ছিল, আমরা প্রথম বলবো নেপালের তরাই অঞ্চল। নেপালের তরাই অঞ্চল। তারপরে আমরা কি বলবো? শিলংয়ের মালভূমি। পশ্চিমে আমরা মুখস্থ করে নেই পড়াটা, রাজমহল। পশ্চিমে রাজমহল। উত্তরে কি ছিল? নেপালের তরাই অঞ্চল এবং শিলংয়ের মালভূমি। এবার পূর্বে চলে যাই। পূর্বে ছিল সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ত্রিপুরা। পূর্বে কি ছিল? আমরা বলতে পারি পূর্বে ছিল ত্রিপুরা। আজও ত্রিপুরা আছে, তখনও ত্রিপুরা ছিল। এছাড়া আরেকটি বিষয় ছিল, সেটি হচ্ছে আমাদের আসামের লুসাই পর্বতমালা। ঠিক আছে, লুসাই পর্বতমালা। লুসাই পর্বতমালা। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করে দেখলাম যে আমাদের পূর্বে ছিল ত্রিপুরা। পূর্বে কি ছিল? ত্রিপুরা ছিল এবং পশ্চিমে ছিল, পূর্বে ছিল ত্রিপুরা এবং আমি বলেছি লুসাই পর্বতমালা। আর দক্ষিণে আজও বঙ্গোপসাগর রয়েছে, যেটাকে বে অফ বেঙ্গল বলছি। তখনও কি ছিল? তখনও সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা বঙ্গোপসাগরই ছিল। তাহলে আমরা মাথায় রাখবো যে প্রাচীন বাংলার পশ্চিমে তাহলে কি? পশ্চিমে রাজমহল। আমরা নামাজ আদায় করি কোন দিক থেকে? পশ্চিম দিকে। ঠিক আছে, আল্লাহর কাছে। ঠিক আছে, আমাদের স্রষ্টার কাছে আমরা নামাজ আদায় করি। ঠিক আছে, আমাদের যিনি মানে কি বলবো, সবার স্রষ্টা, সবার গুরু আল্লাহ। ঠিক আছে, পশ্চিম দিকে আমরা নামাজ আদায় করি। রাজ, ঠিক আছে, সমগ্র বিশ্ব পৃথিবীকে তিনিই তো নিয়ন্ত্রণ করেন, তিনিই রাজ করেন। তাই রাজমহল আমরা মনে রাখবো কোন দিকে? পশ্চিম দিকে। গৌতম বুদ্ধ তিনি অনেক থট দিয়েছেন, অনেক চিন্তা দিয়েছেন মানুষের মনের মধ্যে। ঠিক আছে, উদারতা শিখিয়েছেন। তাই উদারতার চিন্তাগুলো কোথা থেকে আসে? মাথা থেকে আসে। মাথা মানে উত্তর হয়, তাই কিনা? তাহলে নেপালের তরাই অঞ্চলের লুম্বিনী গ্রাম উত্তরে রয়েছে, সেখান থেকে গৌতম বুদ্ধ কি দিয়েছেন? বিভিন্ন দার্শনিক চিন্তা ভাবনা দিয়েছেন। তাছাড়া মাল, মানুষের মাথার মধ্যেই তো মাল থাকে, তাই না? বলা যে ছেলেটা সেই মাল, সেই লেখাপড়া এক্সপার্ট। মাল, শিলংয়ের মালভূমি, সেটা উত্তরে। উত্তর মানে মাথা। আর পূর্বে রয়েছে ত্রিপুরা। আজও পূর্বে কিন্তু ত্রিপুরা রয়েছে এবং আমি বলেছি ত্রিপুরার নিচে রয়েছে কিন্তু লুসাই পর্বতমালা। আর দক্ষিণ তো খুব সহজ, আজও বঙ্গোপসাগর, তখনও বঙ্গোপসাগর ছিল। এটি ছিল তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রাচীন বাংলার সীমানা। তো এখানে একটি বিষয় তোমাদেরকে আমি একটু শিখিয়ে দিতে চাই, সেটি হচ্ছে আমাদের প্রাচীন বাংলাতে, আমাদের প্রাচীন যে বাংলা, সেই প্রাচীন বাংলাতে আসলে বাংলা বলে কিন্তু একক কোনো দেশ ছিল না। প্রাচীনকালে বাংলা বলে একক কিন্তু কোনো দেশ ছিল না। আসলে এক একটা জনপদে বিভক্ত ছিল। একটু পরে আমরা জনপদ নিয়ে আলোচনা করব, তখন এটা বুঝতে পারবো। তাহলে এক একটা কি ছিল? এক একটা জনপদে বিভক্ত ছিল। বঙ্গ, গৌড়, হরিকেল ইত্যাদি ইত্যাদি। এখন প্রশ্ন হচ্ছে, এই যে প্রাচীন বাংলা সব জনপদে বিভক্ত, বাংলা বলে তো কোনো দেশ না। তোমার বাড়ি কোথায়? আমি বললাম আমার বাড়ি গৌড় জনপদে। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি বরেন্দ্রতে। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হরিকেলে। তাহলে এই জনপদগুলো আসলে একত্রে বাংলা বা আজকের বাংলাদেশ কিভাবে হলো, এটা প্রশ্ন দেখা দিল। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
সালটা ছিল 1352 সাল। 1300 কত সাল? 52 সাল। নিশ্চিত তোমাদের কি হয়নি? জন্ম হয়নি, মানে আমারও হয়নি। তো 1352 সালে বাংলার স্বাধীন সুলতানি যুগ চলছিল। তো বাংলার স্বাধীন সুলতানির প্রকৃত প্রতিষ্ঠাতা হচ্ছেন ইলিয়াস শাহ। ইলিয়াস শাহ, ভয়ের কারণ নেই, আমরা তাকে নিয়ে পড়ব মধ্যযুগে, যে তখন পড়ব ইলিয়াস শাহকে। শুধু এখন তথ্য দিয়েছি, বাংলার স্বাধীন সুলতানির প্রকৃত প্রতিষ্ঠাতা কিন্তু ইলিয়াস শাহ। এবং যে ইলিয়াস শাহকে শাহই বাঙ্গালা আমরা বলে থাকি, কেন বলে থাকি সেটা আসছে ব্যাখ্যায়। তো ইলিয়াস শাহ তিনি কি করলেন? 1352 সালে সব জনপদগুলোকে একত্র করে বসলেন। সব জনপদগুলোকে তিনি একত্র করে তিনি জনপদগুলোর নাম দিলেন বাঙ্গালা। কি নাম দিলেন? বাঙ্গালা। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সব জনপদগুলোর একত্র নাম বাঙ্গালাকে দিয়েছেন? আমরা বলতে পারি ইলিয়াস শাহ। সব জনপদগুলোর একত্র নাম বাঙ্গালাকে দিয়েছেন ইলিয়াস শাহ, আর এজন্য তাকে বলা হয় শাহ-ই বাঙ্গালা। শাহ-ই বাঙ্গালা। তাহলে বাংলার কোন সুলতান সব জনপদগুলোকে একত্র করে বাঙ্গালা নাম দিয়েছিলেন? আমরা বলবো ইলিয়াস শাহ। তিনি মূলত দিয়েছিলেন মুলক-ই বাংলা নাম, বাঙ্গালা। মুলক-ই বাঙ্গালা, মুলক মানে দেশ। তাহলে বাংলা যে একটা দেশ বা বাঙ্গালা একটা দেশ, এটা কিন্তু ইলিয়াস শাহর আমলে কি হয়েছে? চালু হয়েছে। অনেকবার পরীক্ষায় প্রশ্নটি এসেছে, সব জনপদগুলোকে একত্র করে বাঙ্গালা নাম প্রচলন করেছিলেন মূলত মুলুকি বাঙ্গালা, এটা ইলিয়াস শাহ। তাকে আমরা বলছি শাহই বাঙ্গালা, তার উপাধি আমরা কি বলছি? শাহই বাঙ্গালা। এবং এই বাঙ্গালাই কিন্তু কালের বিবর্তনে বিকৃত হতে হতে, এই বাঙ্গালা কালের বিবর্তনে বিকৃত হতে হতে আজকের বাংলা হয়েছে। আজকের কি হয়েছে? বাংলা হয়েছে। ঠিক আছে, আজকে বাংলাই আমাদের কাছে সুন্দর লাগছে, কিন্তু বাঙ্গালা ছিল প্রকৃত নাম। সেটা বিকৃত প্রাপ্ত হতে হতে কি হয়েছে? আজকের বাঙ্গালা হয়েছে। তাহলে মনে থাকবে, কে সমস্ত জনপদকে একত্র করেছেন? ইলিয়াস শাহ। বাংলার স্বাধীন সুলতানের প্রকৃত প্রতিষ্ঠাতাকে ইলিয়াস শাহ। ওকে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখান থেকে আরেকটা তথ্য আমরা একটু জানার চেষ্টা করব। সে তথ্যটি হচ্ছে বঙ্গ। ঠিক আছে, বঙ্গ। অনেকে বলে থাকেন, আমরা মনে করি এই বঙ্গ থেকেও কিন্তু বাঙ্গালা বা বাংলা এসেছে। তো এই বঙ্গ শব্দটি প্রথম কোথায় পাওয়া গিয়েছে? একটা প্রশ্ন দেখা দিতে পারে বা প্রশ্ন এসেও থাকে। আমরা বলবো বঙ্গ শব্দটি প্রথম পাওয়া গিয়েছে ঋগ্বেদের। ঋগ্বেদের ঐতরেয় আরণ্যক গ্রন্থে। ঠিক আছে, ঋগ্বেদের ঐতরেয় আরণ্যক গ্রন্থে প্রথম বঙ্গ নাম পাওয়া গিয়েছে। এটা পরীক্ষায় এসেছে, আমরা জব সলিউশন ঘাটলে দেখতে পাই যে বঙ্গ নাম প্রথম কোথায় পাওয়া গিয়েছে? আমরা বলবো ঋগ্বেদের ঐতরেয় আরণ্যক গ্রন্থে। ঠিক আছে, এটা লেকচারে লেখা আছে, আমরা দেখে নিব বা ক্লাস নোটের সময় লিখে নিব। তাছাড়া সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরেকটা প্রশ্ন আসে যে বাংলা যে একটা দেশ, বাংলাকে দেশবাচক, বাংলাকে দেশ হিসেবে প্রথম আখ্যা দেওয়া হয়েছে কোন গ্রন্থে? তোমরা মনে রাখবা, আইনি আকবরী। আবুল ফজলের, আবুল ফজল ছিলেন আকবরের সভাকবি, তো সেই আবুল ফজল তিনি আইনি আকবরী গ্রন্থে, আবুল ফজল তিনি আইনি আকবরী গ্রন্থে প্রথম বাংলাকে দেশবাচক শব্দ হিসেবে ব্যবহার করেছেন। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাংলাকে প্রথম দেশবাচক শব্দ হিসেবে ব্যবহার করা হয়েছে কোন গ্রন্থে? আমরা বলবো আইনি আকবরী গ্রন্থে। আইনি আকবরী গ্রন্থকার আবুল ফজলের। তাহলে ঠান্ডা মাথায় আবারও শুনি, বঙ্গ নাম প্রথম কই পেয়েছি? আমরা উত্তর দেব ঋগ্বেদের ঐতরেয় আরণ্যক গ্রন্থে। আর বাংলাকে প্রথম দেশবাচক শব্দ হিসেবে ব্যবহার করা হয়েছে কোন গ্রন্থে? আমরা বলবো আবুল ফজলের আইনি আকবরী গ্রন্থে। আরেকটা তথ্য আমরা একটু জেনে নিব এখান থেকে, যে প্রাচীন বাংলার সীমানা সম্পর্কে ধারণা পাই আমরা কোন গ্রন্থে? আমরা বলবো বাঙালির ইতিহাস, নিহার রঞ্জন রায়।
তাহলে প্রাচীন বাংলার সীমানা নিয়ে যে আমি একটু আগে ধারণা দিলাম, পশ্চিমে রাজমহল, উত্তরে তরাই অঞ্চল, শিলংয়ের মালভূমি, পূর্বে ত্রিপুরা, আসামের লুসাই পর্বতমালা বা দক্ষিণে বঙ্গোপসাগর, এই ধারণাটা আমি বন্ধন কোথায় থেকে পেয়েছি? আমি বলবো নিহার রঞ্জন রায়ের বাঙালির ইতিহাস গ্রন্থে প্রাচীন বাংলার সীমানা নিয়ে ধারণা দেওয়া রয়েছে। তাহলে আমরা 3টি গ্রন্থ কিন্তু জানলাম যে বঙ্গনাম পাওয়া গিয়েছে ঋগ্বেদের ঐতরেয় আরণ্যক গ্রন্থে, বাংলাকে প্রথম দেশবাচক শব্দ বলা হয়েছে আইনি আকবরী আবুল ফজলের গ্রন্থে। আইনি আকবরী কিন্তু আকবরের জীবন কাহিনী। আর আমি বলেছি প্রাচীন বাংলার সীমানা সম্পর্কে ধারণা পেয়েছি, আমি বলেছি নিহার রঞ্জন রায়ের বাঙালির ইতিহাস গ্রন্থে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা বিশ্বাস করি যে প্রাচীন বাংলার সীমানা থেকে কোনো প্রশ্ন আসলে উত্তর করতে পারবো। একটি প্রশ্ন আমি তোমাদেরকে করতে চাই যে প্রাচীন বাংলার পশ্চিমে কোন অঞ্চল ছিল ভারতের? তাহলে উত্তর কি দেবে তোমরা? রাজমহল ছিল। নেপালের তরাই অঞ্চল কোন দিকে ছিল? উত্তরে ছিল। শিলংয়ের মালভূমি উত্তরে, ঠিক আছে। ত্রিপুরা বা আমি বলেছি লুসাই পর্বতমালা কোন দিকে ছিল? পূর্বে ছিল। যদি কখনো পরীক্ষায় প্রশ্ন আসে যে প্রাচীন বাংলার সীমানা সম্পর্কে কোন গ্রন্থে ধারণা পাওয়া গিয়েছে, উত্তর করবে বাঙালির ইতিহাস নিহার রঞ্জন রায়ের গ্রন্থে। আরেকটা প্রশ্ন হতে পারে যে আবুল ফজল কার সভাকবি ছিলেন? আমরা বলবো সম্রাট আকবর, মুঘল সম্রাট আকবরের, এবং তার আইনি আকবরী গ্রন্থে কিন্তু বাংলাকে প্রথম দেশবাচক শব্দ হিসেবে উল্লেখ করা হয়েছে। আর আমি যদি বলি বঙ্গ নামের উৎপত্তি বা কোথায় প্রথম পাওয়া গিয়েছে? ঋগ্বেদের ঐতরেয় আরণ্যক গ্রন্থে। আরেকটা প্রশ্ন হতে পারে প্রাচীন বাংলার সব জনপদগুলোকে একত্র করে বাঙ্গালা নাম দিয়েছিলেন বা প্রবর্তন করেছেন ইলিয়াস শাহ, তার উপাধি অনেকবার এসেছে শাহই বাঙ্গালা। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরেকটা টপিক কিন্তু শেষ করে ফেললাম। প্রথমে আমরা বাঙালি জাতির উৎপত্তি আলোচনা করেছি, দ্বিতীয়ত আমরা আলোচনা করলাম প্রাচীন বাংলার সীমানা নিয়ে। এবার তৃতীয়ত আমরা আলোচনা করব সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রাচীন বাংলার জনপদগুলো নিয়ে। যেহেতু একটু আগেও আমি বলেছি প্রাচীন বাংলায় একক কোনো দেশ কিন্তু ছিল না, আসলে বিভিন্ন অঞ্চলগুলো নিয়ে একটা অনেক জনপদ নিয়ে মূলত ছিল এ বাংলা। কিভাবে বাংলা নাম এসেছে, জনপদগুলো একত্র হয়েছে, সেটা আমরা অলরেডি কিন্তু জেনে ফেলেছি। তো যারা যুক্ত আছো এই ক্লাসটিতে, ক্লাসটি কেমন লাগছে দয়া করে তোমরা আমাকে একটু কমেন্ট করবে। আবারও বলছি, ক্লাসটি কেমন লাগছে দয়া করে কমেন্ট করবে। প্রতিটি টপিক আমাদের জন্য গুরুত্বপূর্ণ, প্রতিটি টপিক থেকে আমাদের প্রশ্ন হয়ে থাকে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইবার আমরা চলে যাচ্ছি কোথায়? জনপদ নিয়ে আলোচনা করতে। আসলে প্রাচীন বাংলায় আমরা প্রায় 16টা জনপদের নাম উল্লেখ পাই। প্রাচীন বাংলাতে আমরা প্রায় 16টি জনপদের নাম কিন্তু সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা উল্লেখ পেয়ে থাকি। যদিও 16টি জনপদ আমাদের জন্য অতটা গুরুত্বপূর্ণ নয়, তবে হ্যাঁ অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ জনপদগুলো আমরা আলোচনা করব। আর মাথায় কিন্তু আবারও রাখো, প্রাচীন বাংলা বলতে আজকের বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ। আমি কিন্তু এই ক্লাসগুলোতে বাংলাদেশ বা পশ্চিমবঙ্গ মিলিয়েই বাংলা বলছি, এর বাইরে কিন্তু বলছি না। এটা সবসময় মাথায় তোমরা রেখে দাও। তো একটা জিনিস তোমাদেরকে আমি যদি একটু ম্যাপের মাধ্যমে দেখাতে পারি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে একটু দেখো। সেটি হচ্ছে আমাদের আজকের যে বাংলাদেশের একটা ম্যাপ আমরা দেখার চেষ্টা করছি, একটু লক্ষ্য করে যদি দেখো, এই যে এই ম্যাপটার আজকের যে সিলেট বিভাগ, আজকের সিলেট বিভাগ, এবং যদি আমরা একটু দেখার চেষ্টা করি আজকে চিটাগাং বিভাগের এই অংশ, তার মানে আমরা তো জানি যে আমাদের এই সাইডটা কিন্তু পুরাটাই কোন দিক হয়? পূর্ব দিক হয়। তাহলে লক্ষ্য করে দেখো যে আজকের সিলেট বিভাগ, এবং আমি বলেছি ঠিক নিচে এসে যদি লক্ষ্য করি আমরা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চিটাগাং বিভাগের এই যে অংশটা রয়েছে, ঠিক আছে, এই পুরাটাই ছিল প্রাচীনকালে হরিকেল জনপদ। কি জনপদ? প্রাচীনকালে হরিকেল জনপদ। তাহলে লক্ষ্য করে যদি একটু দেখার চেষ্টা করি আমরা, হরিকেল নামক একটি জনপদ আমরা দেখতে পাচ্ছি, যে জনপদে আমরা কিন্তু মূলত দেখতে পেয়েছি সিলেট বিভাগ। আজকের কি বিভাগ? আজকের সিলেট বিভাগ। এবং আমরা দেখতে পেয়েছি চট্টগ্রাম
চট্টগ্রাম এবং আমরা পার্বত্য চট্টগ্রামও কিন্তু পেয়েছি, পার্বত্য চট্টগ্রাম। তাহলে আজকে সিলেট চট্টগ্রাম বা পার্বত্য চট্টগ্রাম মিলিয়ে প্রাচীনকালে ছিল হরিকেল জনপদ। এবং তোমরা দেখতে পেয়েছো এটা সম্পূর্ণ পূর্বের একটি জনপদ। তাহলে বাংলার সবচেয়ে পূর্বে কোন জনপদ ছিল? আমরা উত্তর প্রদান করতে পারি বাংলার সবচেয়ে পূর্বে ছিল হরিকেল জনপদ। মনে থাকবে, বাংলার সবচেয়ে পূর্বে কোন জনপদ ছিল? হরিকেল জনপদ ছিল। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরীক্ষায় হয়তো প্রশ্ন আসলো, এভাবে প্রশ্ন করলো পার্বত্য চট্টগ্রাম। তোমরা দেখো, পার্বত্য চট্টগ্রাম বলতে কিন্তু আমরা আজকে 3টা জেলা বুঝি, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি। রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি। তাহলে পার্বত্য জেলা কয়টা? আমরা বলে থাকি পার্বত্য জেলা হচ্ছে 3টি, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি। তো যদি হুট করে বলে রাঙামাটি কোন জনপদে ছিল প্রাচীনকালে, আমরা বলবো হরিকেল জনপদে ছিল। খাগড়াছড়ি প্রাচীনকালে কোন জনপদে ছিল? হরিকেল জনপদে। চট্টগ্রাম হরিকেল জনপদে, সিলেট হরিকেল জনপদে। এবং 7ম শতকে, মাথায় রাখতে পারি আমরা, 7ম শতকে চীনা পরিব্রাজক হিউয়েন সাং, 7ম শতকে চীনা পরিব্রাজক হিউয়েন সাং তিনি কিন্তু এই হরিকেল জনপদ ভ্রমণ করেছেন বা তার বিবরণীতেও রয়েছে। তাহলে পরীক্ষাতে যদি প্রশ্ন হয় বাংলার সবচেয়ে পূর্বের জনপদ, আমরা বলবো হরিকেল জনপদ। সিলেট কোন জনপদ? হরিকেল জনপদ। এক কথায় আমাদের বর্তমান বাংলাদেশের যে ম্যাপটা রয়েছে সেই ম্যাপের পুরো যে পূর্ব সাইডটাই ছিল মূলত হরিকেল জনপদ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটি বিষয় আমরা মাথায় রাখার চেষ্টা করব, বারে বারে বলছি যে এই হরিকেল জনপদে কিন্তু হিউয়েন সাং কি করেছিলেন? এসেছিলেন। আচ্ছা, আমরা আবার একটু চলে যেতে চাই ম্যাপটা একটু দেখে আসি। আচ্ছা, তাহলে তোমরা আশা করি বুঝতে পেরেছো যে সিলেট বিভাগ এবং আমাদের সিলেট বিভাগের সাথে আমরা দেখতে পাই সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের চিটাগাং বিভাগের এবং চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, এই জোনটাই ছিল পুরাটা প্রাচীনকালে আমরা বলতে পারি কোন জনপদ? হরিকেল জনপদ। এবার আসো একটু হরিকেলের পেটটা কেটে ফেলি। কার পেটটা কেটে ফেলি? একটু হরিকেলের পেট কেটে ফেলি। হরিকেলের পেট কাটলে আমরা দেখতে পাই ঠিক এরকম জায়গাতে কিন্তু কুমিল্লার নোয়াখালী রয়েছে। আমাদের চিটাগাং বিভাগের ঠিক এরকম জায়গাতে কি রয়েছে? কুমিল্লা এবং নোয়াখালী রয়েছে। পাশাপাশি দুটাই সমান জেলা, সমান থেকে সমতট, থেকে সমতট। প্রাচীনকালে আমরা দেখতে পাই এই কুমিল্লা নোয়াখালী মিলে ছিল সমতট, অর্থাৎ হরিকেলের পেটের মধ্যে, আমরা মাথায় রাখবো, হরিকেলের পেটের মধ্যে জন্ম নিয়েছিল মূলত সমতট জনপদ। মনে থাকবে, হরিকেলের পেটের মধ্যে জন্ম নিয়েছিল মূলত সমতট জনপদ। অসংখ্যবার পরীক্ষাতে এসেছে যে সমতট বলতে প্রাচীনকালে যে সমতট ছিল আজকের কোন কোন জেলা? আমরা বলবো কুমিল্লা এবং নোয়াখালী। এবং এই সমতট ভ্রমণ করেছিলেন 7ম শতকে হিউয়েন সাং। তার বিবরণীতে সমতট জনপদ কিন্তু আমরা পেয়ে থাকি। এবং একটু তথ্য মাথায় রাখবো যে এই কুমিল্লা নোয়াখালী মিলে যে সমতট, সেই সমতটের রাজধানী কিন্তু বড়কামতা। আবার অনেকে এটাকে রোহিতগিরিও বলে, তো যাই হোক বড়কামতাই বেশি প্রচলিত। সমতটের রাজধানী কোনটা? বড়কামতা। তাহলে আমরা কিন্তু দুটো জনপদ দেখলাম। সবচেয়ে পূর্ব সাইডে দেখে এসেছি হারিকেন, হারিকেন না, হরিকেল। সবচেয়ে পূর্বে দেখে এসেছি আমরা কোন জনপদ? হরিকেল জনপদ দেখেছি। হরিকেলের পেট কেটে আমরা কি পেলাম? কুমিল্লা এবং নোয়াখালী, যেটাকে প্রাচীনকালে সমতট বলা হতো এবং সমতটের রাজধানী বলেছি বড়কামতা। এবং আমি ক্লিয়ার করেছি 7ম শতকে হিউয়েন সাং তিনি কিন্তু এই সমতট এবং হরিকেল দুটোই কিন্তু ভ্রমণ করেছেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার থার্ড যে জনপদে চলে যেতে চাই। থার্ড জনপদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যদিও এটা আগের ম্যাপ। এখানে আমরা দেখতে পাচ্ছি ঢাকা, এখানে কিন্তু ময়মনসিংহ বিভাগ রয়েছে। তো বেসিক্যালি ময়মনসিংহ, ঢাকা এবং আমাদের বরিশাল, ঠিক আছে, এই অঞ্চলটা জুড়ে একদম ম্যাপে যদি দেখি, আজকে এদিকে ময়মনসিংহ বিভাগ, তারপরে ঢাকা বিভাগ, এদিকে আমাদের বরিশাল বিভাগ, এই পুরো অংশটা জুড়ে ছিল বঙ্গ জনপদ।
বিশাল কিন্তু, তাই না? ময়মনসিংহ বিভাগ আজকের ঢাকা, এদিকে এসে ফরিদপুর থেকে শুরু করে বরিশাল, এই পুরাটা মানে পুরো মিডিলটা জুড়ে ছিল কিন্তু বঙ্গ জনপদ। অর্থাৎ আমাদের আজকের ম্যাপের পুরো মিডিলটা জুড়ে ছিল বঙ্গ জনপদ, যেখানে ময়মনসিংহ দেখেছি, ঢাকা দেখেছি, ফরিদপুর দেখেছি, যেখানে আমরা বরিশাল দেখেছি, ইন টোটাল মিলে কিন্তু বঙ্গ জনপদ। পরীক্ষাতে প্রশ্ন হতে পারে যে বাংলার সবচেয়ে বৃহত্তম জনপদ কোনটি? আমরা বলবো বাংলার সবচেয়ে বৃহত্তম জনপদ বঙ্গ জনপদ। এবং বলা হয়ে থাকে যে নট অনলি বৃহৎ জনপদ বাট অলসো অত্যন্ত সমৃদ্ধ জনপদ ছিল কিন্তু এই বঙ্গ জনপদ। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবচেয়ে পূর্বে আবারও মনে করে দেই, সবচেয়ে পূর্বে দেখেছি হরিকেল। হরিকেলের পেট কেটে কুমিল্লা নোয়াখালী বের করলাম, সেটা সমতট। তারপরে আমরা আজকের কিন্তু ময়মনসিংহ বিভাগ, ঢাকা বিভাগ, আমরা তার সাথে কিন্তু দেখেছি যে ফরিদপুর এবং আমাদের পুরো বরিশাল, এই অঞ্চলটা ছিল কিন্তু প্রাচীনকালে বঙ্গ জনপদ, যেটি সবচেয়ে বৃহৎ জনপদ, যেটি সবচেয়ে সমৃদ্ধ জনপদ বলে কিন্তু আমি আখ্যায়িত করেছি। কিন্তু পরবর্তীতে এই বরিশালটা কিন্তু বেরিয়ে যায় বঙ্গ জনপদ থেকে। যেমন একটা এক্সাম্পল টানি, দেখো ঢাকা বিভাগ ভেঙে একসময় ময়মনসিংহ বিভাগের জন্ম হয়, আবার রাজশাহী বিভাগ ভেঙে রংপুর বিভাগের জন্ম হয়। একইভাবে আমি তোমাদের বলতে পারি, একইভাবে তোমাদের আমি ধারণা দিতে পারি যে ঢাকা বিভাগটা মানে ঢাকা বিভাগ বলছি, বঙ্গ জনপদ একসময় ভেঙে এই বরিশাল নতুন একটা জনপদে রূপান্তর হয়। এবং তোমরা মনে রেখো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই বরিশাল জনপদ যে জনপদটা হয় সেটার নাম হয় চন্দ্রদ্বীপ। সেটার নাম কি হয়? আমরা বলতে পারি চন্দ্রদ্বীপ। এই জন্য অনেকবার পরীক্ষাতে প্রশ্ন এসেছে যে চন্দ্রদ্বীপের বর্তমান নাম কি? আমরা বলি বরিশাল। চন্দ্রদ্বীপ বা বাকলা। তাহলে একসময় আমাদের যে বঙ্গ জনপদটা ছিল, সেই বঙ্গ জনপদে বরিশালও ছিল, বাট বরিশাল এক সময় বঙ্গ জনপদ থেকে বেরিয়ে নিজেই জনপদ হয়ে যায় এবং সে জনপদকে বলছি চন্দ্রদ্বীপ। তাই তো বলি বরিশালের পূর্ব নাম চন্দ্রদ্বীপ বা বাকলা। ঠিক আছে? যেমন উদাহরণ টেনেছি, বড় বড় বিভাগ ভেঙে আরো বিভাগের জন্ম হয়েছে, তেমনি প্রাচীনকালেও জনপদ ভেঙে যে নতুন জনপদ হয়েছে, বঙ্গ জনপদ এক সময় ভেঙে এই চন্দ্রদ্বীপের জন্ম হয়। আর আজকের বরিশালটা হচ্ছে মূলত সেই চন্দ্রদ্বীপ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইবার আমরা চলে যেতে চাই আমাদের উত্তরবঙ্গ। যে উত্তরবঙ্গে বাংলাদেশের উত্তরের আমাদের আজকে যেটা রংপুর বিভাগ, রংপুর বিভাগ হলেও সাথে বগুড়া মিলেছিল প্রাচীনকালে। পুন্ড্র জনপদ। কি জনপদ? পুন্ড্র জনপদ। পুন্ড্রর প্রথম অক্ষর কি? প। প্রাচীনেরও প্রথম অক্ষর কিন্তু প। মাথায় রাখতে হবে বাংলার সবচেয়ে উত্তরের জনপদ পুন্ড্র জনপদ। বগুড়া, রংপুর, দিনাজপুর এগুলো ছিল প্রাচীনকালে পুন্ড্র জনপদ। সবচেয়ে প্রাচীন জনপদ আমরা বলতে পারি পুন্ড্র জনপদ। যে পুন্ড্র জনপদের রাজধানী কিন্তু পুন্ড্রনগর বা পুন্ড্রবর্ধন। আমরা মনে রাখবো পুন্ড্র জনপদের রাজধানী কিন্তু পুন্ড্রনগর বা পুন্ড্রবর্ধন, যেটি কিনা আজকের মহাস্থানগড়। আজকের মহাস্থানগড় ছিল মূলত পুন্ড্র জনপদের রাজধানী, কিন্তু তখন নাম ছিল পুন্ড্রনগর বা পুন্ড্রবর্ধন। তাহলে পরীক্ষাতে যদি প্রশ্ন হয় বাংলার সবচেয়ে উত্তরের জনপদ, আমরা কি বলবো? সবচেয়ে উত্তরের জনপদ পুন্ড্র জনপদ। সবচেয়ে প্রাচীন জনপদ পুন্ড্র জনপদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ জনপদ পুন্ড্র, কারণ ভারতবর্ষে যখন মৌর্যরা শাসন করেছে, পরবর্তীতে গুপ্তরা শাসন করেছে, সেই মৌর্য এবং গুপ্তদের প্রাদেশিক রাজধানী ছিল কিন্তু এই মহাস্থানগড়, যেটাকে পুন্ড্রনগর বা পুন্ড্রবর্ধন বলছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা পূর্বে দেখে এসেছিলাম কোন জনপদ? নিশ্চিত মনে আছে, পূর্বে দেখেছিলাম হরিকেল। হরিকেলের পেট কেটে সমতট বের করেছিলাম কুমিল্লা নোয়াখালী। তারপরে পুরো ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, বরিশাল মিলে বের করলাম বঙ্গ। কিন্তু বঙ্গ এক সময় ভেঙে বরিশাল বের হয়ে গেল, তার নাম হলো চন্দ্রদ্বীপ। তাই তো বরিশালের পূর্ব নাম চন্দ্রদ্বীপ বা বাকলা। তারপরে উত্তরবঙ্গে চলে আসলাম, সবচেয়ে উত্তরে চলে আসলাম আমরা রংপুর, দিনাজপুর, বগুড়া মিলিয়ে দেখলাম কিন্তু আমাদের পুন্ড্র জনপদ, যেটিকে আমি সবচেয়ে প্রাচীন জনপদ বলেছি। মৌর্য বা গুপ্তদের প্রাদেশিক রাজধানীও কিন্তু আমি এখানে বলেছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইবার বগুড়া এবং রাজশাহী মিলে গড়ে উঠেছিল, রাজশাহী, চাঁপাই, নওগাঁ মিলে গড়ে উঠেছিল বরেন্দ্র জনপদ।
কি জনপদ? বরেন্দ্র। মূলত বগুড়া, রাজশাহী এবং আমি তোমাদেরকে বলেছি যে আজকে নওগাঁ, চাপাই, এই জোনটা মিলে গড়ে উঠেছিল, মানে চাপাই নবাবগঞ্জের আগ পর্যন্ত মূলত আমাদের বগুড়া, নওগাঁ, আমাদের রাজশাহী, এই অঞ্চলটা ছিল বরেন্দ্র জনপদ। ঠিক আছে, আজকে এভাবেও বলা যেতে পারে যে রাজশাহী বিভাগের উত্তর দিক এবং পশ্চিম দিক, এই সাইডটা ছিল মূলত বরেন্দ্র জনপদ। আবার এভাবেও বলা যেতে পারে যে এইখানে আছে করতোয়া নদী। কোন নদী? এইখানে আছে করতোয়া নদী, আর এই পাশে আছে গঙ্গা নদী। তো এই করতোয়া আর গঙ্গার মাঝে যে ভূমিটা, করতোয়া এবং গঙ্গা নদীর মাঝে যে ভূমিটা, সেটাকে বরেন্দ্র বলা হয়। তাহলে সিম্পলি আমরা বলতে পারি রাজশাহী বিভাগের উত্তর এবং পশ্চিম, রাজশাহী বিভাগের উত্তর এবং পশ্চিম এই সাইডটা মূলত বরেন্দ্র। তোমরা জানো আমাদের এই বাংলার ইতিহাসে সবচেয়ে বেশি শাসন করেছে পাল শাসকেরা। প্রায় 400 বছর রাজত্ব করেছে পালেরা। প্রায় কত বছর? 400 বছর রাজত্ব করেছে। ভাগ্যিস তখন ফেসবুক, মিডিয়া এগুলো ছিল না, থাকলে পালেরা এতদিন শাসন করতে পারতো না। কবে আন্দোলন হয়ে কি না কি হয়ে যেত। তখন ফোনও ছিল না, আমাদের ফেসবুক, গুগল কিচ্ছু ছিল না, ফলে পালেরা পেরেছে। বাংলার দীর্ঘস্থায়ী রাজবংশ কোনটা? পাল বংশ। প্রায় 400 বছর রাজত্ব করেছে। তো সেই পাল রাজাদের জনকভূমি ছিল মূলত, পাল রাজাদের জনকভূমি ছিল মূলত এই বরেন্দ্র অঞ্চল। আবারও বলি, রাজশাহী বিভাগের উত্তর এবং পশ্চিম এটা বরেন্দ্র অঞ্চল। আবার বলা যেতে পারে যে আমাদের করতোয়া এবং গঙ্গা নদীর মাঝের ভূমিটাকে বলা হয় বরেন্দ্র অঞ্চল। পাল রাজাদের জনকভূমি কোন অঞ্চল? বরেন্দ্র অঞ্চল। কিন্তু লক্ষ্য করে দেখো, বগুড়া কিন্তু পুন্ড্রের মধ্যেও ছিল, আবার এই বগুড়া পরে বরেন্দ্রের মধ্যেও আসে। তার কারণ একসময় পুন্ড্র জনপদ ভেঙে যায়, ভেঙে যেয়ে আমরা দেখতে পাই বগুড়া কিন্তু বরেন্দ্রের মধ্যে চলে আসে। ভেবো না, ঘাবড়ে যেও না। আমি বলেছি হেন কালে দেখো না, বিভাগ ভেঙে যাবে, নতুন নতুন বিভাগের জন্ম হয়, তখনও কিন্তু জনপদ একসময় ভেঙে যেত। তাই তো বরেন্দ্রকে অনেকে পূর্ণাঙ্গ, ঐতিহাসিকেরা অনেক সময় বরেন্দ্রকে পূর্ণাঙ্গ জনপদ বলে না, কারণ এই অঞ্চলটা একসময় পুন্ড্রের মধ্যেই ছিল। পুন্ড্র থেকে কি করে? পুন্ড্র থেকে বেরিয়ে আসে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইবার আমরা চলে যেতে চাই চাপাই নবাবগঞ্জ। ঠিক আছে, আমাদের যে ম্যাপটি রয়েছে সেই ম্যাপে আমরা ঠিক এখানে কিন্তু চাপাই নবাবগঞ্জ জেলা, চাপাই নবাবগঞ্জে চলে যেতে চাই, কারণ এখানে ছিল প্রাচীনকালে গৌড় জনপদ। ঠিক আছে, কি জনপদ? গৌড় জনপদ। তো চলো চাপাই বা আর কি কি জায়গা নিয়ে গৌড় জনপদ সেটা আমরা একটু দেখি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এখন চলে গিয়েছি চাপাই নবাবগঞ্জ, যেটাকে আমি রসিকতা করে সিএনজিও বলি। তো আমাদের আজকে চাপাই নবাবগঞ্জ, তাছাড়া আমাদের ভারতের, আমরা যদি এই ম্যাপটাকে দেখি, যে চাপাই নবাবগঞ্জ এবং পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, নদিয়া, মালদা, বহরমপুর, মুর্শিদাবাদ, নদিয়া, মালদা, বহরমপুর এবং চাপাই নবাবগঞ্জ, এই অঞ্চলগুলো মিলেছিল প্রাচীনকালে গৌড় জনপদ। তাহলে এখন পর্যন্ত আমরা জনপদ পড়লাম কিন্তু একটা, হরিকেল। 2-এ পড়েছি কিন্তু সমতট, 3-এ পড়েছি বঙ্গ, 4-এ পড়েছি কিন্তু আমরা চন্দ্রদ্বীপ, 5-এ পড়লাম পুন্ড্র, 6-এ পড়েছি কিন্তু আমরা বরেন্দ্র, 7 নাম্বারে আমরা চলে এসেছি গৌড় জনপদে। আর এই গৌড় জনপদে এসে একটা জিনিস কিন্তু লক্ষ্য করলাম, যে শুধুমাত্র চাপাই নবাবগঞ্জটা আমাদের মধ্যে আছে। গৌড় জনপদের বাদ বাকি অংশ কিন্তু বর্তমান ভারতে, মানে পশ্চিমবঙ্গের মধ্যে। তাই তো পরীক্ষায় প্রশ্ন হতে পারে গৌড় জনপদের কোন জেলাটা শুধু বর্তমান বাংলাদেশে অবস্থিত? আমরা বলবো চাপাই নবাবগঞ্জ। কিন্তু এছাড়া বাদ বাকি যে 6টা জনপদ পড়েছি তার পূর্ণাঙ্গ অবস্থান কিন্তু আমাদের এ বাংলাতেই, মানে বাংলাদেশে। কিন্তু এখন যে 7 নাম্বার জনপদে দেখলাম গৌড় যে জনপদ, সেই জনপদে শুধু চাপাই নবাবগঞ্জটা আমাদের মধ্যে আছে, বাদ বাকিটা কিন্তু ভারতের মধ্যে, পশ্চিমবঙ্গের মধ্যে। তাহলে চাপাই, নদিয়া, মালদা, মুর্শিদাবাদ, বহরমপুর, এই অঞ্চলগুলো মিলে গড়ে উঠেছিল প্রাচীনকালে গৌড় জনপদ। এবং এই গৌড় জনপদেরই কিন্তু প্রথম স্বাধীন রাজা শশাঙ্ক। মনে রাখতে হবে, এই গৌড় জনপদের সবচেয়ে স্বাধীন রাজা, মানে সর্বপ্রথম রাজা বা গৌড় জনপদ থেকে বাংলার স্বাধীনতার সূত্রপাত হয়। তো সেই গৌড় জনপদের রাজাই ছিলেন কিন্তু শশাঙ্ক। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরেকটি বিষয় মনে রাখবো, যে এই গৌড় জনপদের রাজধানী ছিল কিন্তু কর্ণ সুবর্ণ।
কর্ণ মানে কান না, কর্ণ সুবর্ণ। আজকে মুর্শিদাবাদের মধ্যে, অর্থাৎ আমি যেখান থেকে দাঁড়িয়ে ক্লাস নিচ্ছি, আমার এই শ্রেণীকক্ষ থেকে 3 থেকে 5 কিলোমিটারের মধ্যেই কর্ণ সুবর্ণের অবস্থান। তাহলে আমি যদি প্রশ্ন করি, গৌড় জনপদের রাজধানীর নাম ছিল কর্ণ সুবর্ণ, এজন্য বলা হয় শশাঙ্কের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কোন জনপদের শুধু একটা জেলা বর্তমান বাংলাদেশে আছে? আমরা বলবো গৌড় জনপদে। সে জেলার নামটা কি? চাঁপাইনবাবগঞ্জ। আর তাই তো বলা হয় চাঁপাইয়ের পূর্ব নামটা কিন্তু গৌড় ছিল। চাঁপাইয়ের পূর্ব নাম গৌড়, মনে থাকবে, চাঁপাইয়ের পূর্ব নাম গৌড়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আরেকটা জনপদে আমরা চলে যাব, যে জনপদটা কিন্তু আমাদের মাঝে আর নেই। ঠিক এই গৌড় জনপদের নিচে, ভারতের এটা তো পশ্চিমবঙ্গ, ঠিক গৌড় জনপদের নিচে এই জায়গাতে ছিল সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা রাঢ় জনপদ। কি জনপদ? রাঢ় জনপদ। তাহলে রাঢ় জনপদের অবস্থান কি আর বর্তমানে বাংলাদেশের মধ্যে আছে? না, এটা সম্পূর্ণ ভারতের পশ্চিমবঙ্গের মধ্যে চলে গিয়েছে। তাহলে আমরা আরেকটা জনপদ দেখলাম, রাঢ় জনপদ। যে রাঢ় জনপদকে ডাকা হয় সূক্ষ্ম বলে। রাঢ় জনপদকে ডাকা হয় কি বলে? সূক্ষ্ম বলে। এবার রাঢ় জনপদের একদম নিচে আমরা চলে যেতে চাই। একদম বঙ্গোপসাগরের তীর সংলগ্ন একটি জনপদ ছিল, যে জনপদকে বলা হয় তাম্রলিপ্তি। যে জনপদকে কি বলা হয়? তাম্রলিপ্তি জনপদ। এবং ধারণা করা হয় এটি বাংলাদেশের সবচেয়ে দক্ষিণের জনপদ বলা যেতে পারে, তাম্রলিপ্তি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু তাম্রলিপ্তি জনপদটা একদম বঙ্গোপসাগরের কোল ঘেঁষে ছিল, যেহেতু তাম্রলিপ্তি জনপদ বঙ্গোপসাগরের একদম কোল ঘেঁষে ছিল, তাই তো বাংলার প্রাচীনতম বন্দর কিন্তু এই তাম্রলিপ্তি। তাহলে বাংলার প্রাচীনতম বন্দর কোনটা? তাম্রলিপ্তি বন্দর। মনে থাকবে, সর্বদক্ষিণের জনপদ আমরা বলতে পারি তাম্রলিপ্তি জনপদ। তাহলে তাম্রলিপ্তি জনপদের উপরে ছিল কিন্তু আমি বলেছি রাঢ় জনপদ, যার অপর নাম সূক্ষ্ম, তার উপরে ছিল গৌড় জনপদ। তাহলে মোটামুটি ভাবে আমরা বলতে পারি এরকম আরো জনপদ 16টা জনপদের উল্লেখ আছে। সেখান থেকে আমরা প্রায় 7-10টা জনপদ দেখলাম পরীক্ষাতে কমন পাওয়ার জন্য। তাহলে আমরা কিন্তু দেখেছি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবচেয়ে পূর্বে হরিকেল জনপদ। হরিকেলের পেট কাটলাম, কুমিল্লা নোয়াখালী নিয়ে সমতট বের করলাম। আজকে ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, বরিশাল, এটি ছিল প্রাচীনকালে আমি বলেছি কিন্তু বঙ্গ জনপদ। কিন্তু বরিশাল একসময় বঙ্গ থেকে বেরিয়ে চন্দ্রদ্বীপ জনপদ হয়ে যায়, তাই তো বরিশালের পূর্ব নাম চন্দ্রদ্বীপ। আমরা উত্তরবঙ্গ, রাজশাহী, রংপুর, দিনাজপুর, বগুড়া, এগুলো মিলে আমরা দেখেছিলাম পুন্ড্র জনপদ বা সবচেয়ে উত্তরের জনপদ বা সবচেয়ে প্রাচীন জনপদ। পুন্ড্রের নিচে আমরা দেখেছি বরেন্দ্র জনপদ, যেটি আজকে রাজশাহী বিভাগের উত্তর পশ্চিম। এবং তারপরে আমরা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অংশে এসে দেখেছি চাঁপাইনবাবগঞ্জ, নদিয়া, মালদা, মুর্শিদাবাদ মিলে গৌড় জনপদ। শুধুমাত্র চাঁপাইটা আমাদের মধ্যে আছে। তাহলে 7টা জনপদ আমরা দেখতে পাই বর্তমান বাংলাদেশের মধ্যে, বাদ বাকিগুলো কিন্তু ভারতের পশ্চিমবঙ্গের মধ্যে চলে গিয়েছে। এবং আমরা দেখেছি গৌড়ের নিচে ঠিক এরকম জায়গাতে ছিল রাঢ় জনপদ, যার অপর নামটা সূক্ষ্ম। এবং সবচেয়ে নিচে বঙ্গোপসাগরের কোল ঘেঁষে ছিল তাম্রলিপ্তি জনপদ। যে তাম্রলিপ্তি জনপদকে আমরা কিন্তু বলেছি যে বাংলার সবচেয়ে প্রাচীনতম বন্দর। এটাও কিন্তু পরীক্ষাতে বিভিন্ন সময় এসেছে যে বাংলার প্রাচীনতম বন্দর তাহলে কোনটা? আমরা বলি তাম্রলিপ্তি। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আশাবাদী তোমরা বিষয়টি কিন্তু বুঝতে পেরেছো এবং জনপদ থেকে প্রশ্ন হয়ে থাকে এবং হলে আমার বিশ্বাস তোমরা প্রশ্নের উত্তরগুলো দিতে পারবে। কি ধরনের প্রশ্ন হয় যদি আমি বলি? প্রথম প্রশ্ন করি যে বাংলার প্রাচীন জনপদগুলোকে একত্র করে বাঙ্গালা নাম কে করেছিলেন? উত্তর হবে কিন্তু ইলিয়াস শাহ। যদি প্রশ্ন আসে যে প্রাচীনকালে ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, বরিশাল এগুলো কোন জনপদ ছিল? বঙ্গ জনপদ। যদি প্রশ্ন করে বরিশালের পূর্ব নাম, আমরা বলবো চন্দ্রদ্বীপ। যদি প্রশ্ন আসে গৌড়ের বর্তমান নাম কিন্তু চাঁপাই বা চাঁপাইয়ের পূর্ব নামটা গৌড়। যদি প্রশ্ন করে কোন জনপদের অপর নাম সূক্ষ্ম, আমি বলবো রাঢ়। যদি প্রশ্ন করে বাংলার প্রাচীনতম বন্দর কোনটা, আমি বলবো তাম্রলিপ্তি বন্দর। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইবার আমরা প্রবেশ করব শশাঙ্কতে। বাংলার সবচেয়ে প্রথম স্বাধীন নরপতি বা রাজা আমরা বলবো শশাঙ্ক।
তো আমি আজকে প্রথম ক্লাস, যেহেতু খুব বেশি আমি এগোবো না, শশাঙ্ককে নিয়ে আর দু চারটা কথা বলে, কারণ প্রথম দিন অ্যাডজাস্ট হওয়ার একটা ব্যাপার থেকে থাকে। আমরা পরবর্তী ক্লাসে এই শশাঙ্ক থেকে শুরু করে একদম আমরা সেন বংশের পতন পর্যন্ত চলে যাব, অর্থাৎ লেকচার একের উপরে দুটো ক্লাস কিন্তু হবে। আমি একটু ব্যাখ্যা করি। যেহেতু আমি বলেছি বাংলাদেশ অ্যাফেয়ার্স লেকচার আছে 41টা, ক্লাস হবে প্রায় 80টার মতো। তার কারণ এটা কেন? কারণ কিছু কিছু ক্লাসগুলো এত বেশি বড় থাকে যার উপরে একটা দুটা খণ্ড কিন্তু হয়ে যায়। তো বাংলার প্রাচীনতম নরপতি, গুরুত্বপূর্ণ নরপতি আমরা জানি শশাঙ্ক। যে শশাঙ্ক প্রথম জীবনে একজন সামন্ত রাজা ছিলেন। কি রাজা? সামন্ত রাজা। এখন প্রশ্ন অনেকের দেখা দেবে, সামন্ত রাজাটা আসলে কি? সামন্ত রাজা বলতে কোনো কেন্দ্রীয় রাজার অধীনে থেকে শাসন করা, কোন কেন্দ্রীয় রাজার অধীনে থেকে যে ছোট ছোট শাসকরা শাসন করে তাদেরকে সামন্ত রাজা বলে। আমি যদি প্রশ্ন করি শশাঙ্ক একজন প্রথম জীবনে কি ছিলেন? সামন্ত রাজা। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে বাংলার সবচেয়ে প্রথম স্বাধীন নরপতি কে? শশাঙ্ক। বাংলার গুরুত্বপূর্ণ নরপতি কে? শশাঙ্ক। ঠিক আছে। যদি প্রশ্ন আসে শশাঙ্ক প্রথম জীবনে কি ছিলেন? সামন্ত রাজা ছিলেন। বা গৌড় জনপদকে প্রথম স্বাধীন করেছেন কে? শশাঙ্ক। এখন প্রশ্ন দেখা দিল কেন স্বাধীন করলেন, মানে কি হলো? আসলে উত্তর ভারত, কি ভারত আমরা মাথায় রাখবো? উত্তর ভারত। তো এই উত্তর ভারতে কেন্দ্রীয় রাজারা থাকতেন, আর সেই কেন্দ্রীয় রাজাদের অধীনে এই যে বিভিন্ন জনপদ গুলো ছিল, এই সমস্ত জনপদ গুলোতে সামন্ত রাজারা থাকতেন। তারা মূলত সামন্ত রাজারা কেন্দ্রীয় রাজার অধীনে থাকতেন। কেন্দ্রীয় রাজার আদেশ নির্দেশ সামন্ত রাজারা বাস্তবায়ন করতেন। তো এই যে জনপদগুলোর গল্প করলাম, ষোড়শ জনপদ, এগুলোতে মূলত সামন্ত রাজারা থাকতেন। তারা কোনো স্বাধীন রাজা না, তারা ছিলেন মূলত কেন্দ্রীয় রাজার অধীনে। তো সেই উত্তর ভারতের কেন্দ্র থেকে শশাঙ্ক তিনি প্রথম আমাদের গৌড় জনপদকে কি করে ফেলেন? স্বাধীন করে ফেলেন। অর্থাৎ উত্তর ভারত থেকে তিনি গৌড় জনপদকে বিচ্ছিন্ন করেন। তাই তো বাংলার প্রথম স্বাধীন নরপতি শশাঙ্ক, বাংলার প্রাচীনতম গুরুত্বপূর্ণ নরপতি শশাঙ্ক। এবং যেহেতু তিনি গৌড় জনপদের রাজা, তাহলে তার রাজধানীও আমরা জানি, একটু আগে দেখেছি যে গৌড় জনপদের রাজধানী কিন্তু কর্ণ সুবর্ণ, যেটি বর্তমান মুর্শিদাবাদের মধ্যে অবস্থিত। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব কিভাবে কি প্রকারে শশাঙ্ক এই গৌড়কে স্বাধীন করেছিলেন। সুন্দর সুন্দর গল্প আছে। তারপরে মাৎস্যন্যায় দেখব, পাল শাসন 400 বছর তাদেরকে দেখব, এবং পালদের পতন হলো বখতিয়ার খলজির হাতে, সেটা দেখে আমরা আরেকটি ক্লাস নিয়ে লেকচার 1 শেষ করব। তো আজকে আমাদের কোর্সের প্রথম ক্লাস কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। যদি ভালো লেগে থাকে বন্ধু বান্ধবদেরকে আমন্ত্রণ জানাও। তোমরা জানো আমার এই লাইফ টাইম কোর্স, এটি কিন্তু বরাবর ক্লাস ভিডিওগুলো সেভ থাকবে গ্রুপে, এবং পরবর্তী ব্যাচগুলোতেও কিন্তু তোমরা ফ্রি অ্যাক্সেস পেয়ে যাবে। এবং দেখো, এখানে বাংলাদেশ আন্তর্জাতিক ভূগোল, নৈতিকতা, বাংলা সাহিত্য, তাছাড়া প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ এবং আমাদের শিক্ষক নিবন্ধন পরীক্ষা, 3টি গুরুত্বপূর্ণ পরীক্ষা, বিসিএস প্রিলি, এমনকি ব্যাংক জবের সাধারণ জ্ঞান কাভার হবে। শুধুমাত্র ব্যাংক জব ইংলিশ ভার্সনে হয়ে থাকে অনেক ক্ষেত্রে। তোমরা যদি ভালো ভোকাবুলারির উপরে দখল রাখতে পারো ইংলিশে, তাহলে ব্যাংক জবেও কিন্তু জিকে কাভার হবে। তো তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। একদিন পরে আমাদের আবারও ক্লাস অনুষ্ঠিত হবে, এবং আশা করি আমরা সেদিন লেকচার 1 শেষ করে ফেলবো। খোদা হাফেজ।